রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবকে বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি, আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। গোলাম মাওলা রনি, বিথি খাতুন বলেন, আমার বাচ্চা তো আমাকেই বলে মা আমি ভাত খাবো, মা আমাকে এটা দাও, বাড়িওয়ালা তো আমাদের বলে না 1 মাসের ভাড়া দিও না, সরকার যদি আমাদের দাবি না মেনে নেয় তবে সকল শহীদ পরিবারকে একেবারে শহীদ করে দিক, আমাদের মেরে ফেলা হোক, আমার বাচ্চাদেরও, তাহলে আমরা সবাই শহীদ হয়ে যাব, কেউ তাদের কাছে দাবি জানাইতে পারবে না, রাস্তায় এসে বসে থাকবে না। শনিবার প্রেস ক্লাবের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের একজন বিথি খাতুন। তার স্বামী হাফিজুর রহমান পেশায় একজন গাড়ি চালক ছিলেন। 5ই আগস্ট তিনি গুলিবিদ্ধ হন, 16ই আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বংশালে গুলিতে নিহত মোহাম্মদ সোহাগের স্ত্রী রিমা আক্তার বলেন, কেন দাবি আদায়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, আমরা আর পারছি না, আমাদের পাশে দাঁড়ান। সরকারের 6 মাস, কে আন্দোলনে নিহতদের এই আর্তনাদ কেন? প্রথমত আসলে পুরো পরিস্থিতিটা একটা জটিল অবস্থায় চলে গিয়েছে। আমি অন্য সবার কথা বলতে পারবো না, আমি নিজে যদি কাছাকাছি দেখি কোনোটার সঙ্গে মিলে না, কোনোটারই কোনো কুলকিনারা আমি পাই না। এর কারণ হলো 2014 থেকে একেবারে 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমার অবস্থা ছিল সেই টমাস হার্ডির সেই বিখ্যাত গল্পের মতো, শুধুমাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনা চলে যাবে, আওয়ামী লীগ চলে যাবে, নতুন একটা ভোর হবে। এখন সেই ভোরে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, সমন্বয়কেরা আসবেন, এই আসিফ নজরুলরা আসবেন, এরা সবাই আসবেন, এই জিনিসগুলো আসলে আমার কখনোই স্বপ্নের মধ্যে ছিল না। এবং আমি অনেকের সাথে আলাপ করে দেখি যে প্রায় অলমোস্ট বেশিরভাগ লোকই তারা শুধুমাত্র কায়মনো বাক্যে শেখ হাসিনার পতন চেয়েছে, কিন্তু শেখ হাসিনার পতন পরবর্তী এর দেশ যে একটা দেশ, এখানে যে একটা রাষ্ট্র আছে, এখানে একটা শাসনতন্ত্র আছে, এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা আমলাতন্ত্র আছে, এখানে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে একটা জুডিশিয়ারি আছে, এগুলো চালানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের মেধা দরকার, যে ধরনের সমন্বয় দরকার, যে ধরনের লিডারশিপ দরকার, ইটস এ প্রফেশনাল লিডারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল লিডারশিপ, দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড দ্য ব্যুরোক্রেটিক লিডারশিপ। এখন এই 5 তারিখের পর থেকে সব জায়গাতে মনে হয় যেন একটা সুনামি তৈরি হয়েছে। তো আমরা প্রথম 90 ডেজ অলমোস্ট সবাই একটা স্বপ্নের ঘোরের মধ্যে কাটিয়েছি। এরপরে শুরু হয়েছে হতাশা। এখন সেই হতাশার জায়গাগুলোর যথেষ্ট কারণ আছে, আমারও কারণ আছে, অনেকেরই কারণ আছে, কিন্তু আমি নিজে বুঝি না যে যেখানে একটা খাল উদ্ধার করা যায়, খাল উদ্ধার করার জন্য বিরাট একটা ভেহিকল নিয়ে যাওয়া যায়, তারপরে সেখানে লাল কার্পেট বিছানো যায় এবং সেটার জন্য টাকা খরচ করা যায়, আর যে আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নের সৌধ নির্মাণ করেছি এবং যে বিপ্লবের উপর নির্ভর করে আমি একজন উপদেষ্টা হয়েছি কিংবা আমি একজন প্রধান উপদেষ্টা হয়েছি, এবং আমি তো মাগনা হচ্ছি না, এখানে নান অফ দ্য অ্যাডভাইজার, এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন অ্যাডভাইজার বলেছেন আমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আমার কোনো টাকা পয়সার অভাব নেই, আমি এই রাষ্ট্র থেকে 1টি পয়সা নেব না, আমি রাষ্ট্রে কোনো চা খাবো না, বিস্কিট খাবো না। অর্থাৎ তারা কিন্তু তাদের যে প্রোটোকল, তাদের যে রাষ্ট্রের প্রতি ব্যয়, অর্থাৎ শেখ হাসিনার জন্য যে ব্যয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সেই ব্যয়টা সেম আছে। কিংবা ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার জন্য রাষ্ট্রীয় যে ব্যয়টা ছিল, বর্তমান যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন, তার জন্য ওই ব্যয় নেই আমরা বলতে পারবো না। তো সব কিছু স্বাভাবিকভাবে চলছে, সরকারি বাসা আছে, বাসভবন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শহীদদের পরিবারের যে আরতি আকুতি, এটা আমি মিলাতে পারছি না। আবার একই সঙ্গে যারা আহত হয়েছেন, এখনও হসপিটালে রয়েছেন, এতটাকে এতদিকে যাচ্ছে। আমরা সেই সুইজারল্যান্ডে চলে গেলাম একটা ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্য, ইন্দোনেশিয়াতে চলে গেলাম, কত দেশে চলে গেলাম বড় বড় বহর নিয়ে, কত কথা হচ্ছে, কত বার্তা হচ্ছে, কত সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, আরও নাকি অনেক সিনেমা নাটক হবে। এর কোনো কিছুর জন্য টাকার অভাব হয় না, কিন্তু কেন পঙ্গু হাসপাতালের 200-250
যারা আছেন বা অন্যান্য হাসপাতালে আছেন তাদের কেন যে চিকিৎসা হচ্ছে না এটা আমি মিলাতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মানবিক মূল্যবোধ এবং রেসপন্সিবিলিটি, যে মানুষগুলো যারা আসছে তাদের সব গুণাবলী আছে, কিন্তু রাজনীতি করলে মানুষের সাথে মানুষের যে একটা অ্যাডাপশন থাকে, যে একটা রিলেশন থাকে এবং একটা মমত্ববোধ থাকে, এই একজন পলিটিশিয়ানের তার অনেক ত্রুটি আছে। বা ধরুন যারা ট্রেড পলিটিক্স করে, এনি পলিটিক্স, পাবলিক পলিটিক্স আর ট্রেড পলিটিক্স আর ইভেন যারা আমলাতান্ত্রিক পলিটিক্স করে, তাদের একটা সবচেয়ে বড় যাকে বলা হয় বৈশিষ্ট্য হলো তাদের দরজা সবার জন্য খোলা থাকে। তারা তাদের টেবিলে যদি একটা বিস্কিট আসে তারা ভাগ করে খায়। কিন্তু এখন এই যারা আছে তাদের ভালো জামা আছে, শার্ট আছে, লেখা আছে, পড়া আছে, ডিগ্রি আছে, সামনে পিছনে অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু ওই যে মানবতা এবং মানবিকতার যে বিষয়গুলো আছে, হৃদয় থেকে, মন থেকে, মস্তিষ্ক থেকে তারা কারোর জন্য কিছু একটা করবেন, তাদের অতীত রেকর্ড সেটা বলেনি যে তারা জীবনে কারোর সাথে কোনো সিঙ্গারা ভাগ করে খেয়েছেন, চা খেয়েছেন, ফলে যা হবার তাই হচ্ছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আজকে দুপুরের দিকেই সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের যেটা বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের নীতিমালা হচ্ছে। উপদেষ্টা বলেছেন যে এই সপ্তাহের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। এই নীতিমালার অধীনে সরকার আহত নিহতদের যাবতীয় সহায়তা দেবে। সরকার এই কাজগুলো অত্যন্ত সুনিবিড়ভাবে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সেটা সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আলোচনা যখন হয়েছে তারপর কিছুক্ষণ আগের খবর এটা, আমি স্টুডিওতে ঢোকার মুহূর্তের সর্বশেষ খবর এটা যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে রাজধানী শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল থেকে তারা বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজকে তারা দিনভর শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। তাতে রাস্তার কি অবস্থা হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাত্রা করেন। তাদেরকে সন্ধ্যা 7:39 ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান। সেখানে পুলিশের ব্যারিকেড থাকে এবং তারা সেখানে অবস্থান করছেন বলে শেষ খবর পাচ্ছি। কেন এমন হচ্ছে? সরকারের তো 6 মাস হয়ে গিয়েছে। আপনি প্রথম যেটা বললেন যে নীতিমালা হচ্ছে, সেটা আমাকে খুব অবাক করছে আর কি। আমি রনির মতো অবাক হয়ে যাচ্ছি যে এই যে আহতদের আমরা কিভাবে সুচিকিৎসা দেব বা পুনর্বাসন করব, বা যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আমরা তাদের পরিবারকে কিভাবে পুনর্বাসিত করব, কিভাবে সহায়তা করব, এই নীতিমালা করতে তো মেবি 24 ঘন্টা বললে একটু বেশি বলা হয়ে যাবে, বাট 48 ঘন্টা 72 ঘন্টার বেশি লাগার কথা না। ইউ সিট ডাউন, এবং নীতিমালা, আমাদের অনেক নীতিমালা আছে, তো এটা নীতিমালার মধ্যেই আমরা এটা তৈরি করতে পারি। তো আবার একটি দপ্তর খোলা হবে, অধিদপ্তর, এইটারও তো কোনো দরকার নেই। আমাদের অলরেডি বাংলাদেশে সরকার যে অবস্থায় থাকুক না কেন, সরকারের অনেক সমালোচনা আছে, কিন্তু বাংলাদেশে কোটি কোটি মানুষকে সরকারি তহবিল থেকে কম বেশি সহায়তা করা হয়। বিধবা ভাতা আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, অন্যান্য বাচ্চাদের যারা স্কুলে যায়, আমাদের নারী শিক্ষার্থীরা, তাদের জন্য স্কলারশিপ আছে, এবং প্রত্যেকটা জিনিস চালু রাখা সম্ভব, চালু আছে, এবং এগুলো ডিস্ট্রিবিউশনও হচ্ছে। তো সেখানে আপনি যে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় আছে তারা এই কাজগুলো করে। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই পুনর্বাসনের কাজটা করে এবং অনেক দিন ধরেই করে, এবং তাদের যে দপ্তর আছে তারা খুবই অভিজ্ঞ এই ব্যাপারে। এখানে দুর্নীতি থাকতে পারে, তাদের অবহেলা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সমালোচনা যেমন আছে, আবার তাদের কাজকর্ম আছে। সুতরাং তাদেরকে এই দায়িত্ব দিলে এটা 7 দিনের মধ্যে নীতিমালা করে কাজগুলো করা সম্ভব হতো। এখন তো আমরা বলি, কেউ বলে 1200 নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, কেউ বলে 1500, কেউ বলেন 2000, আর যারা এই সংখ্যাটা বলতে চান না তারা বলেন হাজার হাজার। কিন্তু আমরা জানি যে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে, এখানে 867 জনের নাম আছে। ঠিক আছে, তা আপনারা গেজেট নোটিফিকেশন করেছেন, ওই সাথেই তো ঠিক করে ফেলতে পারেন যে শহীদ পরিবারগুলোর কার কী অবস্থা। এটা জানার জন্য তো রকেট সায়েন্স লাগে না। 867 ইজ নট এ নাম্বার ইভেন। এই নাম্বারটাকে কয়েকজন ভাগ করে নিলেই সচিবালয়ে যারা কাজ করেন বা সমাজ কল্যাণে যারা কাজ করেন বা যে কোনো একজন, আপনি ইন্ডিপেন্ডেন্ট এনজিওকেও বলতে পারতেন যে এই যে নাম্বার, এই ঠিকানা, এবং এদের কার কী প্রয়োজন আমাদেরকে ইভ্যালুয়েট করে দাও। এটা 1 মাসের মধ্যে করা সম্ভব ছিল এবং তাদেরকে পুনর্বাসন করা সম্ভব ছিল। যেটা উনি বলছেন যে রাজনীতিবিদরা, তাদের অনেক সমালোচনা, অনেক খারাপ। আমি অনেক দিন আগে, প্রায় 10 বছর আগে বলেছিলাম যে পিন্টু সাহেব নামে একজন রাজনীতিবিদ ছিলেন পুরান ঢাকায়, তার অনেক বদনাম ছিল এবং সবাই তার বদনাম করতো, তিনি চাঁদা তুলেন, এটা করেন, সেটা করেন। তো আমি সেদিন বলেছিলাম, দেখেন, উনি চাঁদা তুলে এটা যেমন ঠিক, উনি এলাকায়
মাস্তানি করে এটা যেমন ঠিক, সন্ত্রাস করে এটা যেমন ঠিক, উনি এলাকার অনেক গরিব মানুষের উপকার করে। সারাদিন যে চাঁদাটা তুলে তার 80 ভাগ খরচ হয়ে যায় গরিব মানুষদের জন্য, কর্মীদের জন্য। তো রাজনীতিবিদরা ওই দিন থেকে সকাল থেকে, উনি তো রাজনীতি করেন, আমি করিনি, ওনার লাইফে আমি চিন্তাও করতে পারি না, কারণ আপনিও চিন্তা করতে পারবেন না, কারণ আপনি একটা নির্দিষ্ট সময় কাজ করেন, তার অতিরিক্ত কাজ করতে হয়, আমাদেরকে হয়তো করতে হয়। বাট তার লাইফ ওই যে ফজরের নামাজের সময় থেকে একেবারে রাত বিরাত পর্যন্ত, এবং নির্ঘুম রাতও কাটাতে হতে পারে। হ্যাঁ, ওনার অনেক সমালোচনা থাকতে পারে, এগুলোকে যদি আমরা শুদ্ধ করতে পারি তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু একজন রাজনীতিবিদ, একজন গণকর্মচারী অথবা একজন এনজিওর যিনি কর্মী অথবা এনজিও চালান, তাদের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো এই সরকারটা যেহেতু এনজিওদের সরকার হয়ে গেছে, সরকারে পলিটিশিয়ানের বড় প্রয়োজন ছিল, সেটা নাই। এবং সরকারে 3 জন সমন্বয়ক আছেন, সমন্বয় করে এই কাজগুলো করতে পারতেন। তারা অনেক কাজ নাকি করছেন, তারা তো একটা নতুন দলের জন্য কাজ করছেন। এবং নতুন দলের অফিসে আপনি এখন যান, দেখবেন যে ওই এলাকায় লোকজন ভর্তি, অনেক দামি দামি গাড়ি ঘোড়া আছে, এবং ওখানে মাঝে মাঝে মারপিটও হয়, এবং ওনারা হেলিকপ্টার নিয়ে আবার বাইরে যান। রেড কার্পেটের কথা বলছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, বাট খাল কাটার সময় রেড কার্পেট দরকার হয় না। ভিভিআইপি আসলে এয়ারপোর্টে রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু আপনি খাল কাটবেন, খালে নামবেন, নদীতে নামবেন, সেখানে তো রেড কার্পেট দিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, এটা তো অপচয়। তো আপনি এই সব জিনিস যদি বিবেচনা করেন, আপনি 8 লক্ষ কোটি টাকার বাজেট করবেন, তো সেই তুলনায় আমাদের যে শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য আমাদের বাজেটে কোনো টাকার অভাব থাকার কথা না। শুধু অভাবটা হলো সদিচ্ছা, আন্তরিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার। তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এবং এটা উপদেষ্টাদের দায়ী করবো আমি। উপদেষ্টারা হচ্ছে তারা চালাচ্ছেন, কারণ আমাদের যে রুলস অফ বিজনেস এবং অন্যান্য যে সমস্ত আইন আছে, যারা মন্ত্রী থাকেন, যারা উপদেষ্টা থাকেন, তারাই ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ, তারা সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। সুতরাং ওনাকেই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে। এটা নিশ্চয়ই স্বাস্থ্য উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করতে হবে। উনি তো আরেকবার, এই ঘেরাওটা তো আজকে নতুন না, সম্ভবত 2 মাস আগে না 2.5 মাস আগে উনি ব্রিটিশ হাই কমিশনার বা কাউকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এবং ওই গাড়িগুলোকে পার করতে সেদিন নানান অসুবিধা হয়েছিল। তারপরেই তো সব কিছু ঠিক করা যেত, তারপরে কেন তাদেরকে আবার রাস্তায় নামতে হয়? এটা খুবই দুঃখজনক। এবং আমি খুব নিজেকে মানে বোধ করছি, খুব এটা চলতে পারে না, এটা আমি বিব্রত বোধ করছি যে এই ব্যাপারে আমাদেরকে কেন কথা বলতে হবে। ইজি ডিসিশন, ইজি সলিউশন। জি, গোলাম মাওলা রনির লাল কার্পেটের কথা যখন বারবার আসছে, আমি প্রশ্নটা করেই ফেলি। সকাল থেকে লাল কার্পেট নিয়ে হইচই, অবশ্য দিন শেষে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাদের ব্যাখ্যাটা, তারা বলছে এটা কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে নয়, শুধু পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য লাল রঙের কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে যে যেহেতু ভাসমান এক্সাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই ডিএনসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আজ সকালে খাল সংস্কার, দর্শকদের উদ্দেশ্যে বলছি, খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং আদিলুর রহমান খান। গোলাম মাওলা রনি, আচ্ছা, নিরাপত্তার স্বার্থে ম্যাট না হয় বিছানোই হলো, সেটার রং লাল কেন? প্রথমত আমি ভিডিওটা দেখেছি, এটা খুবই আপত্তিকর, এবং যারা কথা বলেছে তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে আমার কোনো কথা বলা রুচি নেই। তবে তারা সারা বাংলাদেশের মানুষ, তাদেরকে তারা বেকুব, অপদার্থ, নির্জীব এরকম মনে করেছে যে তাদের কথায় কোনো সমালোচনা কেউ করবে না, এবং তারা যা বলবে সেটা বিশ্বাস করতে আমরা বাধ্য। প্রথমত যে খালে এটি স্থাপন করা হয়েছে এবং যেখানে লাল কার্পেটটা বিছানো হয়েছে, দেখলেই বুঝতে পারবেন এটা রুচির দুর্ভিক্ষের একেবারে নিম্নতম পর্যায়ে। আর সেফটি এবং সিকিউরিটির যে বিষয়টি, আমি যেটা দেখলাম যে ওটা কাঁপছিল, কাঁপার পর একজন উপদেষ্টা আরেকজন উপদেষ্টাকে ধরে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করছিল, এবং সেখানে একজন মহিলা উপদেষ্টাও ছিলেন, তিনিও কাঁপছিলেন, বিকজ এটা খুব ভাইব্রেট হচ্ছিল। তো সেক্ষেত্রে তাদের কারো শরীরে কোনো লাইফ জ্যাকেট ছিল না, এটা খুব জরুরি দরকার ছিল লাইফ জ্যাকেটটা ছাড়া ওখানে যাওয়াটা কোনো অবস্থায় নিরাপদ ছিল না। দ্বিতীয়ত যেটা ছিল যে লাইফ জ্যাকেটের সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে তারা পড়ে যান ওই ময়লা আবর্জনার মধ্যে, তো সেখানে তাদের মাস্ক থেকে শুরু করে আরও অন্য যে বিষয়, সাধারণত ডুবুরিদের যে বিষয়গুলো থাকে, ওখানকার ময়লা পানি আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের যে নুরানি চেহারা সুরত আছে, সেখানে কোনো কারণে কলঙ্কিত হলে আমাদের সারা বাংলাদেশ কলঙ্কিত হয়ে যেত। তা আল্লাহর রহমত মানে ওই উপদেষ্টাদের প্রতি এবং সিটি কর্পোরেশন ওই কর্মকর্তাদের প্রতি যে পুরো জাতিকে এরকম একটা অস্বস্তিকর অবস্থা থেকে ফিরিয়েছে। এই জন্য মানে আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশে এই একটা দোয়ার মাহফিল হওয়া উচিত যে তাদেরকে আল্লাহ রক্ষা করেছে। এভাবে যদি মোটামুটি
সবাইকে নিয়ে লাল কার্পেটের খালের মধ্যে নিয়ে লাল কার্পেটের ব্যবস্থা করে এবং এ জাতির উন্নয়ন এখন যে পর্যায়ে এসে ঠেকেছে, এই উন্নয়ন এই একেবারে আসমান থেকে আরশে আজিম থেকে একেবারে হিমালয়ের অতলান্তে একটা মানে গিরিখাত আছে, ম্যানিয়ারা ট্রেন্স সবচেয়ে গভীরতম, ওই জায়গায় আমাদের উন্নয়ন চলে যেতে খুব বেশি সময় লাগবে না। তো এটুকুই আমার বক্তব্য তার ব্যাপারে। আর একটা ব্যাপার আমি শুধু একটা জিনিস বলি, জনাব শহীদ সাহেব যেটি বললেন সেটা হলো আমরা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে মোরলেস, ওনার যেমন দীর্ঘদিনের অভিজ্ঞতা যে সচিব হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে আমি যতটুকু আমার কাছ থেকে দেখেছি সরকারের অনেকগুলো থোক বরাদ্দ থাকে। এখন আমাদের প্রধানমন্ত্রীর একটা ত্রাণ ভাণ্ডার আছে এবং এই ত্রাণ ভাণ্ডারে অনেক টাকা, এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যিনি থাকেন তিনি তার এই ত্রাণ ভাণ্ডার থেকে যে কোনো পরিমাণ অর্থ দেওয়ার ক্ষেত্রে যে স্বাধীনতা তিনি ভোগ করেন, তো সেখানে যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো দিয়ে এই শহীদদের সবার বাড়িতে একটা করে স্বর্ণ প্রাসাদ তৈরি করে দেওয়া সম্ভব। কেন সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য সবাই করছেন না, আমার এটা মাথায় আসছে না। দ্বিতীয়ত হলো কি, এখন এখানে দেখেন আমাদের গ্রামীণ ব্যাংকের সম্মানিত যিনি এখন আগের ওনার খুব ঘনিষ্ঠজন নূরজাহান বেগম, তাকে এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ওনার বয়স হয়েছে, অভিজ্ঞতা একেবারে অপ্রতুল, তারপর এরকম পরিবেশ পরিস্থিতি তিনি কখনো পড়েন নাই। তো এই নিয়োগের বিরুদ্ধে প্রথম থেকেই আমাদের দেশের মানুষ যারা এক্সপার্ট, বিশেষ করে যারা ডাক্তার সম্প্রদায় আছেন, তারা সবাই বলছেন যে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই নিয়োগটা ঠিকমতো হয়নি। এবং উনি বিভিন্ন জায়গাতে গিয়ে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, সে ডিজি হেলথের অফিসে গিয়ে পড়েছেন, পিজি হাসপাতালে গিয়ে পড়েছেন, যেখানে গেছেন সেখানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। তো আমি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তার যদি ন্যূনতম বোধ থাকতো এবং সিভিল যে অ্যানার্কি যেটাকে বলা হয়, মানুষের যে রোষ এবং মানুষের যে খোশ, এই দুটো বিষয় যদি উনি একটা তুলনা করতে পারেন যে মানুষ রোষ হয় কেন আর খোশ হয় কেন, তাহলে তিনি তার যে প্রিয় যিনি রয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা তাকে আরেকটা মন্ত্রণালয় দিতে পারতেন। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যে মন্ত্রণালয়টি সেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো বারবার কেন একজন বয়স্ক সম্মানিত ভদ্রমহিলা তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে এই ঘটনার জন্য, এটা আমার মাথায় ঢুকছে না যে কেন তিনি এই কাজগুলো করছেন। মানুষ যেভাবে সমালোচনা করছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বয়স হয়েছে, মানুষ বয়স হলে অনেকটা লিবারেল হয়, তারা মেনে নেয়, কিন্তু ওনার যেন জিদ খুব বেড়ে গেছে। এই ৮৬ বছর বয়সে একটা মানুষের এত জিদ থাকবে কেন, এত তার মানে অহমিকা থাকবে কেন যে আমি যেটা বলছি সেটা হতেই হবে, এই লোক চিটাগাংয়ের হতে হবে, এই লোক গ্রামীণ ব্যাংকের হতে হবে, আমার যাকে ভালো লাগবে আমি তাকে নেব। এখন একটা জিনিস হলো কি, যারে দেখতে নারী তার চলন বেঁকা। রাজনীতিতে আপনি দেখেন সব কিছু আছে। আমরা ওই বিএনপির যারা লোকজন আছে তারা, তাদের শিল্পী আছে, কবি আছে, সাহিত্যিক আছে, রেশা সাহেবের ছিল, মুঘল সম্রাট আকবরের ছিল, শেখ হাসিনার ছিল। অর্থাৎ পাবলিকের মন তুষ্ট করার জন্য যা যা দরকার পলিটিশিয়ানরা সেটা করে, যেখানে যেটা দরকার। কিন্তু এ যা কিছু করতেছে সবই আমাদেরকে রাগিয়ে দেওয়ার জন্য, সে যা কিছু করতেছে আমাদেরকে বিক্ষুব্ধ করার জন্য। আমরা রাগে উন্মত্ত হয়ে তাকে নিয়ে সমালোচনা করবো এবং সে ওখানে বসে বসে সেই জিনিসটা শুনবেন বা দেখবেন। তো এর মধ্যে আমার কাছে মনে হয় তার একটা বিনোদন এসে গেছে, সামহাও একটা বিনোদন এসে গেছে। না এত সমালোচনা, আমরা কেউ তাদেরকে দুর্নীতিবাজ বলছি না, আমরা কেউ তাদের সাথে আমাদের কারো কোনো শত্রুতা নেই, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর 10 জানুয়ারি ফেরাটা উনি দেখেছেন, বাট আমি দেখিনি। কিন্তু আমি শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনটা দেখেছি। তো সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ক্ষমতায় যে আরোহণটা, এই আরোহণটা এই বাংলাদেশের যে মহাকাল, সেই মহাকালের একটা বিস্ময়। এত জনসমর্থন, এত প্রেম, এত ভালোবাসা, আকাশের চাঁদ, আমরা তাকে কোলে করে নাচার জন্য সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা তাকে ভালোবেসেছি। তো এখন কেন তিনি আমাদেরকে ভালোবাসেন? আমাদের অপরাধ কি? কেন আমাদের জন্য তার মায়া লাগে না? আমাদের স্বাস্থ্য, যেখানে একজন ক্যান্সারের রোগী, যেখানে একটা অপারেশন দরকার, যেখানে পিজি হাসপাতালের যারা ডাক্তার হন আমাদের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রগুলো, সেখানে গিয়ে তারা মেডিকেলে পড়াশোনা করে এবং তারা গিয়ে ওটাকে একটা প্যাশন হিসেবে নেন যে আমরা এটা একটা পেশা হিসেবে ব্যবহার করব। সেই পেশায় লাখ লাখ মানুষকে যিনি নেতৃত্ব দিবেন, সেখানে কেন ওনার আপনজন লাগবে? এবং ওখানে ওই আপনজনটা একটা ব্যারিকেড হিসেবে বসে আছে, একটা পাথর হিসেবে, একটা বোঝা হিসেবে বসে আছে এবং টোটাল জিনিসটা একটা কলাপস করে ফেলেছে, টোটাল জিনিসগুলো। জি, আপনি উপদেষ্টা নিয়োগে অনেকগুলো সমস্যার কথা বললেন। আবু আলম
নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের? তাদের অবস্থান কোথায়? সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। গোলাম মাওলা রনি, বিথি খাতুন বলেন, আমার বাচ্চা তো আমাকেই বলে, মা আমি ভাত খাবো, মা আমাকে এটা দাও। বাড়িওয়ালা তো আমাদের বলে না 1 মাসের ভাড়া দিও না। সরকার যদি আমাদের দাবি না মেনে নেয় তবে সকল শহীদ পরিবারকে একেবারে শহীদ করে দিক, আমাদের মেরে ফেলা হোক, আমার বাচ্চাদেরও, তাহলে আমরা সবাই শহীদ হয়ে যাব। কেউ তাদের কাছে দাবি জানাইতে পারবে না, রাস্তায় এসে বসে থাকবে না। শনিবার প্রেস ক্লাবের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের একজন বিথি খাতুন। তার স্বামী হাফিজুর রহমান পেশায় একজন গাড়ি চালক ছিলেন। 5ই আগস্ট তিনি গুলিবিদ্ধ হন। 16ই আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বংশালে গুলিতে নিহত মোহাম্মদ সোহাগের স্ত্রী রিমা আক্তার বলেন, কেন দাবি আদায়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে? আমরা আর পারছি না, আমাদের পাশে দাঁড়ান। সরকারের 6 মাস, কে আন্দোলনে নিহতদের এই আর্তনাদ কেন? প্রথমত আসলে পুরো পরিস্থিতিটা একটা জটিল অবস্থায় চলে গিয়েছে। আমি অন্য সবার কথা বলতে পারবো না। আমি নিজে যদি কাছাকাছি দেখি, কোনোটার সঙ্গে মিলে না, কোনোটারই কোনো কুলকিনারা আমি পাই না। এর কারণ হলো 2014 থেকে একেবারে 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমার অবস্থা ছিল সেই টমাস হার্ডির সেই বিখ্যাত গল্পের মতো। শুধুমাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনা চলে যাবে, আওয়ামী লীগ চলে যাবে, নতুন একটা ভোর হবে। এখন সেই ভোরে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, সমন্বয়কেরা আসবেন, এই আসিফ নজরুলরা আসবেন, এরা সবাই আসবেন, এই জিনিসগুলো আসলে আমার কখনোই স্বপ্নের মধ্যে ছিল না। এবং আমি অনেকের সাথে আলাপ করে দেখি যে প্রায় অলমোস্ট বেশিরভাগ লোকই তারা শুধুমাত্র কায়মুনা বাক্যে শেখ হাসিনার পতন চেয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন পরবর্তী এর দেশ যে একটা দেশ, এখানে যে একটা রাষ্ট্র আছে, এখানে একটা শাসনতন্ত্র আছে, এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা আমলাতন্ত্র আছে, এখানে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে একটা জুডিশিয়ারি আছে, এগুলো চালানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের মেধা দরকার, যে ধরনের সমন্বয় দরকার, যে ধরনের লিডারশিপ দরকার, ইটস এ প্রফেশনাল লিডারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল লিডারশিপ, দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড দ্য ব্যুরোক্রেটিক লিডারশিপ। এখন এই 5 তারিখের পর থেকে সব জায়গাতে মনে হয় যেন একটা সুনামি তৈরি হয়েছে। তো আমরা প্রথম 90 ডেজ অলমোস্ট সবাই একটা স্বপ্নের ঘোরের মধ্যে কাটিয়েছি। এরপরে শুরু হয়েছে হতাশা। এখন সেই হতাশার জায়গাগুলোর যথেষ্ট কারণ আছে, আমারও কারণ আছে, অনেকেরই কারণ আছে। কিন্তু আমি নিজে বুঝি না যে যেখানে একটা খাল উদ্ধার করা যায়, খাল উদ্ধার করার জন্য বিরাট একটা ভেকু নিয়ে যাওয়া যায়, তারপরে সেখানে লাল কার্পেট বিছানো যায় এবং সেটার জন্য টাকা খরচ করা যায়, আর যে আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নের সৌধ নির্মাণ করেছি এবং যে বিপ্লবের উপর নির্ভর করে আমি একজন উপদেষ্টা হয়েছি কিংবা আমি একজন প্রধান উপদেষ্টা হয়েছি, এবং আমি তো মাগনা হচ্ছি না। এখানে নান অফ দ্য অ্যাডভাইজার, এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন অ্যাডভাইজার বলেছেন আমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আমার কোনো টাকা পয়সার অভাব নেই, আমি এই রাষ্ট্র থেকে 1টি পয়সা নেব না, আমি রাষ্ট্রে কোনো চা খাবো না, বিস্কিট খাবো না। অর্থাৎ তারা কিন্তু তাদের যে প্রোটোকল, তাদের যে রাষ্ট্রের প্রতি ব্যয়, অর্থাৎ শেখ হাসিনার জন্য যে ব্যয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সেই ব্যয়টা সেম আছে। কিংবা ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার জন্য রাষ্ট্রীয় যে ব্যয়টা ছিল, বর্তমান যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন, তার জন্য ওই ব্যয় নেই আমরা বলতে পারবো না। তো সব কিছু স্বাভাবিকভাবে চলছে। সরকারি বাসা আছে, বাসভবন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শহীদদের পরিবারের যে আরতি আকুতি, এটা আমি মিলাতে পারছি না। আবার একই সঙ্গে যারা আহত হয়েছেন, এখনও হসপিটালে রয়েছেন, এতদিকে যাচ্ছে। আমরা সেই সুইজারল্যান্ডে চলে গেলাম একটা ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্য, ইন্দোনেশিয়াতে চলে গেলাম, কত দেশে চলে গেলাম বড় বড় বহর নিয়ে, কত কথা হচ্ছে, কত বার্তা হচ্ছে, কত সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, আরও নাকি অনেক সিনেমা নাটক হবে। এর কোনো কিছুর জন্য টাকার অভাব হয় না, কিন্তু কেন পঙ্গু হাসপাতালের 200-250
যারা আছেন বা অন্যান্য হাসপাতালে আছেন তাদের কেন যে চিকিৎসা হচ্ছে না এটা আমি মিলাতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মানবিক মূল্যবোধ এবং রেসপন্সিবিলিটি, যে মানুষগুলো যারা আসছে তাদের সব গুণাবলী আছে, কিন্তু রাজনীতি করলে মানুষের সাথে মানুষের যে একটা অ্যাডাপশন থাকে, যে একটা রিলেশন থাকে এবং একটা মমত্ববোধ থাকে, একজন পলিটিশিয়ানের তার অনেক ত্রুটি আছে। বা ধরুন যারা ট্রেড পলিটিক্স করে, এনি পলিটিক্স, পাবলিক পলিটিক্স আর ট্রেড পলিটিক্স আর ইভেন যারা আমলাতান্ত্রিক পলিটিক্স করে, তাদের একটা সবচেয়ে বড় যাকে বলা হয় বৈশিষ্ট্য হলো তাদের দরজা সবার জন্য খোলা থাকে। তারা তাদের টেবিলে যদি একটা বিস্কিট আসে তারা ভাগ করে খায়। কিন্তু এখন এই যারা আছে তাদের ভালো জামা আছে, শার্ট আছে, লেখা আছে, পড়া আছে, ডিগ্রি আছে, সামনে পিছনে অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু ওই যে মানবতা এবং মানবিকতার যে বিষয়গুলো আছে, হৃদয় থেকে, মন থেকে, মস্তিষ্ক থেকে তারা কারোর জন্য কিছু একটা করবেন, তাদের অতীত রেকর্ড সেটা বলেনি যে তারা জীবনে কারোর সাথে কোনো সিঙ্গারা ভাগ করে খেয়েছেন, চা খেয়েছেন, ফলে যা হবার তাই হচ্ছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আজকে দুপুরের দিকেই সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের যেটা বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের নীতিমালা হচ্ছে। উপদেষ্টা বলেছেন যে এই সপ্তাহের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। এই নীতিমালার অধীনে সরকার আহত নিহতদের যাবতীয় সহায়তা দেবে। সরকার এই কাজগুলো অত্যন্ত সুনিবিড়ভাবে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সেটা সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আলোচনা যখন হয়েছে তারপর কিছুক্ষণ আগের খবর এটা, আমি স্টুডিওতে ঢোকার মুহূর্তের সর্বশেষ খবর এটা যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে রাজধানী শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। চিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল থেকে তারা বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজকে তারা দিনভর শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। তাতে রাস্তার কি অবস্থা হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাত্রা করেন। তাদেরকে সন্ধ্যা 7:39 ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান। সেখানে পুলিশের ব্যারিকেড থাকে এবং তারা সেখানে অবস্থান করছেন বলে শেষ খবর পাচ্ছি। কেন এমন হচ্ছে? সরকারের তো 6 মাস হয়ে গিয়েছে। আপনি প্রথম যেটা বললেন যে নীতিমালা হচ্ছে, সেটা আমাকে খুব অবাক করছে আর কি। আমি রনির মতো অবাক হয়ে যাচ্ছি যে এই যে আহতদের আমরা কিভাবে সুচিকিৎসা দিব বা পুনর্বাসন করব, বা যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আমরা তাদের পরিবারকে কিভাবে পুনর্বাসিত করব, কিভাবে সহায়তা করব, এই নীতিমালা করতে তো মেবি 24 ঘন্টা বললে একটু বেশি বলা হয়ে যাবে, বাট 48 ঘন্টা 72 ঘন্টার বেশি লাগার কথা না। ইউ সিট ডাউন, এবং নীতিমালা, আমাদের অনেক নীতিমালা আছে, তো এটা নীতিমালার মধ্যেই আমরা এটা তৈরি করতে পারি। তো আবার একটি দপ্তর খোলা হবে, অধিদপ্তর, এইটারও তো কোনো দরকার নেই। আমাদের অলরেডি বাংলাদেশে সরকার যে অবস্থায় থাকুক না কেন, সরকারের অনেক সমালোচনা আছে, কিন্তু বাংলাদেশে কোটি কোটি মানুষকে সরকারি তহবিল থেকে কম বেশি সহায়তা করা হয়। বিধবা ভাতা আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, অন্যান্য বাচ্চাদের যারা স্কুলে যায়, আমাদের নারী শিক্ষার্থীরা, তাদের জন্য স্কলারশিপ আছে, এবং প্রত্যেকটা জিনিস চালু রাখা সম্ভব, চালু আছে, এবং এগুলো ডিস্ট্রিবিউশনও হচ্ছে। তো সেখানে আপনি যে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় আছে তারা এই কাজগুলো করে। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই পুনর্বাসনের কাজটা করে এবং অনেক দিন ধরেই করে, এবং তাদের যে দপ্তর আছে তারা খুবই অভিজ্ঞ এই ব্যাপারে। এখানে দুর্নীতি থাকতে পারে, তাদের অবহেলা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সমালোচনা যেমন আছে, আবার তাদের কাজকর্ম আছে। সুতরাং তাদেরকে এই দায়িত্ব দিলে এটা 7 দিনের মধ্যে নীতিমালা করে কাজগুলো করা সম্ভব হতো। এখন তো আমরা বলি, কেউ বলে 1200 নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, কেউ বলে 1500, কেউ বলেন 2000, আর যারা এই সংখ্যাটা বলতে চান না তারা বলেন হাজার হাজার। কিন্তু আমরা জানি যে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে, এখানে 867 জনের নাম আছে। ঠিক আছে, তা আপনারা গেজেট নোটিফিকেশন করেছেন, ওই সাথেই তো ঠিক করে ফেলতে পারেন যে শহীদ পরিবারগুলোর কার কী অবস্থা। এটা জানার জন্য তো রকেট সায়েন্স লাগে না। 867 ইজ নট এ নাম্বার ইভেন। এই নাম্বারটাকে কয়েকজন ভাগ করে নিলেই সচিবালয়ে যারা কাজ করেন বা সমাজ কল্যাণে যারা কাজ করেন বা যে কোনো একজন, আপনি ইন্ডিপেন্ডেন্ট এনজিওকেও বলতে পারতেন যে এই যে নাম্বার, এই ঠিকানা, এবং এদের কার কী প্রয়োজন আমাদেরকে ইভ্যালুয়েট করে দাও। এটা 1 মাসের মধ্যে করা সম্ভব ছিল এবং তাদেরকে পুনর্বাসন করা সম্ভব ছিল। যেটা উনি বলছেন যে রাজনীতিবিদরা, তাদের অনেক সমালোচনা, অনেক খারাপ। আমি অনেক দিন আগে, প্রায় 10 বছর আগে বলেছিলাম যে পিন্টু সাহেব নামে একজন রাজনীতিবিদ ছিলেন পুরান ঢাকায়, তার অনেক বদনাম ছিল এবং সবাই তার বদনাম করতো, তিনি চাঁদা তুলেন, এটা করেন, সেটা করেন। তা আমি সেদিন বলেছিলাম, দেখেন, উনি চাঁদা তুলে এটা যেমন ঠিক, উনি এলাকায়
মাস্তানি করে এটা যেমন ঠিক, সন্ত্রাস করে এটা যেমন ঠিক, উনি এলাকার অনেক গরিব মানুষের উপকার করে। সারাদিন যে চাঁদাটা তুলে তার ৮০ ভাগ খরচ হয়ে যায় গরিব মানুষদের জন্য, কর্মীদের জন্য। তো রাজনীতিবিদরা ওই দিন থেকে সকাল থেকে, উনি তো রাজনীতি করেন, আমি করিনি, ওনার লাইফে আমি চিন্তাও করতে পারি না, কারণ আপনিও চিন্তা করতে পারবেন না, কারণ আপনি একটা নির্দিষ্ট সময় কাজ করেন, তার অতিরিক্ত কাজ করতে হয়, আমাদেরকে হয়তো করতে হয়। বাট তার লাইফ ওই যে ফজরের নামাজের সময় থেকে একেবারে রাত বিরাত পর্যন্ত, এবং অনেক নির্ঘুম রাতও কাটাতে হতে পারে। হ্যাঁ, ওনার অনেক সমালোচনা থাকতে পারে, এগুলোকে যদি আমরা শুদ্ধ করতে পারি তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু একজন রাজনীতিবিদ, একজন গণকর্মচারী অথবা একজন এনজিওর যিনি কর্মী অথবা এনজিও চালান, তাদের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো এই সরকারটা যেহেতু এনজিওদের সরকার হয়ে গেছে, সরকারে পলিটিশিয়ানের বড় প্রয়োজন ছিল, সেটা নাই। এবং সরকারে 3 জন সমন্বয়ক আছেন, সমন্বয় করে এই কাজগুলো করতে পারতেন। তারা অনেক কাজ নাকি করছেন, তারা তো একটা নতুন দলের জন্য কাজ করছেন। এবং নতুন দলের অফিসে আপনি এখন যান, দেখবেন যে ওই এলাকায় লোকজন ভর্তি, অনেক দামি দামি গাড়ি ঘোড়া আছে, এবং ওখানে মাঝে মাঝে মারপিটও হয়, এবং ওনারা হেলিকপ্টার নিয়ে আবার বাইরে যান। রেড কার্পেটের কথা বলছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, বাট খাল কাটার সময় রেড কার্পেট দরকার হয় না। ভিভিআইপি আসলে এয়ারপোর্টে রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু আপনি খাল কাটবেন, খালে নামবেন, নদীতে নামবেন, সেখানে তো রেড কার্পেট দিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, এটা তো অপচয়। তো আপনি এই সব জিনিস যদি বিবেচনা করেন, আপনি 8 লক্ষ কোটি টাকার বাজেট করবেন, তো সেই তুলনায় আমাদের যে শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য আমাদের বাজেটে কোনো টাকার অভাব থাকার কথা না। শুধু অভাবটা হলো সদিচ্ছা, আন্তরিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার। তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এবং এটা উপদেষ্টাদের দায়ী করবো আমি। উপদেষ্টারা হচ্ছে তারা চালাচ্ছেন, কারণ আমাদের যে রুলস অফ বিজনেস এবং অন্যান্য যে সমস্ত আইন আছে, যারা মন্ত্রী থাকেন, যারা উপদেষ্টা থাকেন, তারাই ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ, তারা সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। সুতরাং ওনাকেই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে। এটা নিশ্চয়ই স্বাস্থ্য উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করতে হবে। উনি তো আরেকবার, এই ঘেরাওটা তো আজকে নতুন না, সম্ভবত 2 মাস আগে না 2.5 মাস আগে উনি ব্রিটিশ হাই কমিশনার বা কাউকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এবং ওই গাড়িগুলোকে পার করতে সেদিন নানান অসুবিধা হয়েছিল। তারপরেই তো সব কিছু ঠিক করা যেত, তারপরে কেন তাদেরকে আবার রাস্তায় নামতে হয়? এটা খুবই দুঃখজনক। এবং আমি খুব নিজেকে মানে বোধ করছি, খুব এটা চলতে পারে না, এটা আমি বিব্রত বোধ করছি যে এই ব্যাপারে আমাদেরকে কেন কথা বলতে হবে। ইটস ইজি ডিসিশন, ইজি সলিউশন। জি, গোলাম মাওলা রনির লাল কার্পেটের কথা যখন বারবার আসছে, আমি প্রশ্নটা করেই ফেলি। সকাল থেকে লাল কার্পেট নিয়ে হয়েছে, অবশ্য দিন শেষে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাদের ব্যাখ্যাটা, তারা বলছে এটা কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে নয়, শুধু পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য লাল রঙের কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে যে যেহেতু ভাসমান এক্সাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই ডিএনসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আজ সকালে খাল সংস্কার, দর্শকদের উদ্দেশ্যে বলছি, খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং আদিলুর রহমান খান। গোলাম মাওলা রনি, আচ্ছা, নিরাপত্তার স্বার্থে ম্যাট না হয় বিছানোই হলো, সেটার রং লাল কেন? প্রথমত আমি ভিডিওটা দেখেছি, এটা খুবই আপত্তিকর, এবং যারা কথা বলেছে তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে আমার কোনো কথা বলা রুচি নেই। তবে তারা সারা বাংলাদেশের মানুষ, তাদেরকে তারা বেকুব, অপদার্থ, নির্জীব এরকম মনে করেছে যে তাদের কথায় কোনো সমালোচনা কেউ করবে না, এবং তারা যা বলবে সেটা বিশ্বাস করতে আমরা বাধ্য। প্রথমত যে খালে এটি স্থাপন করা হয়েছে এবং যেখানে লাল কার্পেটটা বিছানো হয়েছে, দেখলেই বুঝতে পারবেন এটা রুচির দুর্ভিক্ষের একেবারে নিম্নতম পর্যায়ে। আর সেফটি এবং সিকিউরিটির যে বিষয়টি, আমি যেটা দেখলাম যে ওটা কাঁপছিল, কাঁপার পর একজন উপদেষ্টা আরেকজন উপদেষ্টাকে ধরে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করছিল, এবং সেখানে একজন মহিলা উপদেষ্টাও ছিলেন, তিনিও কাঁপছিলেন, বিকজ এটা খুব ভাইব্রেট হচ্ছিল। তো সেক্ষেত্রে তাদের কারো শরীরে কোনো লাইফ জ্যাকেট ছিল না, এটা খুব জরুরি দরকার ছিল লাইফ জ্যাকেটটা ছাড়া ওখানে যাওয়াটা কোনো অবস্থায় নিরাপদ ছিল না। দ্বিতীয়ত যেটা ছিল যে লাইফ জ্যাকেটের সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে তারা পড়ে যান ওই ময়লা আবর্জনার মধ্যে, তো সেখানে তাদের মাস্ক থেকে শুরু করে আরও অন্যান্য যে বিষয়, সাধারণত ডুবুরিদের যে বিষয়গুলো থাকে, ওখানকার ময়লা পানি আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের যে নুরানি চেহারা সুরত আছে, সেখানে কোনো কারণে কলঙ্কিত হলে আমাদের সারা বাংলাদেশ কলঙ্কিত হয়ে যেত। তা আল্লাহর রহমত মানে ওই উপদেষ্টাদের প্রতি এবং সিটি কর্পোরেশন ওই কর্মকর্তাদের প্রতি যে পুরো জাতিকে এরকম একটা অস্বস্তিকর অবস্থা থেকে ফিরিয়েছে। এই জন্য মানে আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশে এই একটা দোয়ার মাহফিল হওয়া উচিত যে তাদেরকে আল্লাহ রক্ষা করেছে। এভাবে যদি মোটামুটি
সবাইকে নিয়ে লাল কার্পেটের খালের মধ্যে নিয়ে লাল কার্পেটের ব্যবস্থা করে এবং এ জাতির উন্নয়ন এখন যে পর্যায়ে এসে ঠেকেছে, এই উন্নয়ন এই একেবারে আসমান থেকে আরশে আজিম থেকে একেবারে হিমালয়ের অতলান্তে একটা মানে গিরিখাত আছে, ম্যানিয়ারা ট্রেন্স সবচেয়ে গভীরতম, ওই জায়গায় আমাদের উন্নয়ন চলে যেতে খুব বেশি সময় লাগবে না। তো এটুকুই আমার বক্তব্য তার ব্যাপারে। আর একটা ব্যাপার আমি শুধু একটা জিনিস বলি, জনাব শহীদ সাহেব যেটি বললেন সেটা হলো আমরা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে মোরলেস, ওনার যেমন দীর্ঘদিনের অভিজ্ঞতা যে সচিব হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে আমি যতটুকু আমার কাছ থেকে দেখেছি সরকারের অনেকগুলো থোক বরাদ্দ থাকে। এখন আমাদের প্রধানমন্ত্রীর একটা ত্রাণ ভাণ্ডার আছে এবং এই ত্রাণ ভাণ্ডারে অনেক টাকা, এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যিনি থাকেন তিনি তার এই ত্রাণ ভাণ্ডার থেকে যে কোনো পরিমাণ অর্থ দেওয়ার ক্ষেত্রে যে স্বাধীনতা তিনি ভোগ করেন, তো সেখানে যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো দিয়ে এই শহীদদের সবার বাড়িতে একটা করে স্বর্ণ প্রাসাদ তৈরি করে দেওয়া সম্ভব। কেন সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য সবাই করছেন না, আমার এটা মাথায় আসছে না। দ্বিতীয়ত হলো কি, এখন এখানে দেখেন আমাদের গ্রামীণ ব্যাংকের সম্মানিত যিনি এখন আগের ওনার খুব ঘনিষ্ঠজন নূরজাহান বেগম, তাকে এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ওনার বয়স হয়েছে, অভিজ্ঞতা একেবারে অপ্রতুল, তারপর এরকম পরিবেশ পরিস্থিতি তিনি কখনো পড়েন নাই। তো এই নিয়োগের বিরুদ্ধে প্রথম থেকেই আমাদের দেশের মানুষ যারা এক্সপার্ট, বিশেষ করে যারা ডাক্তার সম্প্রদায় আছেন, তারা সবাই বলছেন যে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই নিয়োগটা ঠিকমতো হয়নি। এবং উনি বিভিন্ন জায়গাতে গিয়ে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, সে ডিজি হেলথের অফিসে গিয়ে পড়েছেন, পিজি হাসপাতালে গিয়ে পড়েছেন, যেখানে গেছেন সেখানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। তো আমি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তার যদি ন্যূনতম বোধ থাকতো এবং সিভিল যে অ্যানার্কি যেটাকে বলা হয়, মানুষের যে রোষ এবং মানুষের যে খোশ, এই দুটো বিষয় যদি উনি একটা তুলনা করতে পারেন যে মানুষ রোষ হয় কেন আর খোশ হয় কেন, তাহলে তিনি তার যে প্রিয় যিনি রয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা, তাকে আরেকটা মন্ত্রণালয় দিতে পারতেন। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যে মন্ত্রণালয়টি সেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো বারবার কেন একজন বয়স্ক সম্মানিত ভদ্রমহিলা তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে এই ঘটনার জন্য, এটা আমার মাথায় ঢুকছে না যে কেন তিনি এই কাজগুলো করছেন। মানুষ যেভাবে সমালোচনা করছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বয়স হয়েছে, মানুষ বয়স হলে অনেকটা লিবারেল হয়, তারা মেনে নেয়, কিন্তু ওনার যেন জিদ খুব বেড়ে গেছে। এই ৮৬ বছর বয়সে একটা মানুষের এত জিদ থাকবে কেন, এত তার মানে অহমিকা থাকবে কেন যে আমি যেটা বলছি সেটা হতেই হবে, এই লোক চিটাগাংয়ের হতে হবে, এই লোক গ্রামীণ ব্যাংকের হতে হবে, আমার যাকে ভালো লাগবে আমি তাকে নেব। এখন একটা জিনিস হলো কি, যারে দেখতে নারী তার চলন বেঁকা। রাজনীতিতে আপনি দেখেন সব কিছু আছে। আমরা ওই বিএনপির যারা লোকজন আছে, তারা তাদের শিল্পী আছে, কবি আছে, সাহিত্যিক আছে, রেশা সাহেবের ছিল, মুঘল সম্রাট আকবরের ছিল, শেখ হাসিনার ছিল। অর্থাৎ পাবলিকের মন তুষ্ট করার জন্য যা যা দরকার পলিটিশিয়ানরা সেটা করে, যেখানে যেটা দরকার। কিন্তু এ যা কিছু করতেছে সবই আমাদেরকে রাগিয়ে দেওয়ার জন্য, সে যা কিছু করতেছে আমাদেরকে বিক্ষুব্ধ করার জন্য। আমরা রাগে উন্মত্ত হয়ে তাকে নিয়ে সমালোচনা করবো এবং সে ওখানে বসে বসে সেই জিনিসটা শুনবেন বা দেখবেন। তো এর মধ্যে আমার কাছে মনে হয় তার একটা বিনোদন এসে গেছে, সামহাও একটা বিনোদন এসে গেছে। নচেত এত সমালোচনা, আমরা তো কেউ তাদেরকে দুর্নীতিবাজ বলছি না, আমরা তো কেউ তাদের সাথে আমাদের কারো কোনো শত্রুতা নেই। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর 10ই জানুয়ারি ফেরাটা উনি দেখেছেন, বাট আমি দেখিনি। কিন্তু আমি শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনটা দেখেছি। তো সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ক্ষমতায় যে আরোহণটা, এই আরোহণটা এই বাংলাদেশের যে মহাকাল, সেই মহাকালের একটা বিস্ময়। এত জনসমর্থন, এত প্রেম, এত ভালোবাসা, আকাশের চাঁদ, আমরা তাকে কোলে করে নাচার জন্য সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা তাকে ভালোবেসেছি। তো এখন কেন তিনি আমাদেরকে ভালোবাসেন? আমাদের অপরাধ কী? কেন আমাদের জন্য তার মায়া লাগে না? আমাদের স্বাস্থ্য, যেখানে একজন ক্যান্সারের রোগী, যেখানে একটা অপারেশন দরকার, যেখানে পিজি হাসপাতালের যারা ডাক্তার হন, আমাদের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রগুলো সেখানে গিয়ে তারা মেডিকেলে পড়াশোনা করে এবং তারা গিয়ে ওটাকে একটা প্যাশন হিসেবে নেন যে আমরা এটা একটা পেশা হিসেবে ব্যবহার করব। সেই পেশায় লাখ লাখ মানুষকে যিনি নেতৃত্ব দিবেন, সেখানে কেন ওনার আপনজন লাগবে? এবং ওখানে ওই আপনজনটা একটা ব্যারিকেড হিসেবে বসে আছে, একটা পাথর হিসেবে, একটা বোঝা হিসেবে বসে আছে এবং টোটাল জিনিসটা একটা কলাপস করে ফেলেছে, টোটাল জিনিসগুলো। জি, আপনি উপদেষ্টা নিয়োগে অনেকগুলো সমস্যার কথা বললেন। আবু আলম